আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বিষয় নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে মেডিকেল এথিক্স। তো মেডিকেল এথিক্স সম্পর্কে আমি কিছু কথা বলার চেষ্টা করব। তো তার আগে আমরা এথিক্স বলতে কী বুঝি সেটা একটু বলি। এথিক্সটা হচ্ছে যে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য সায়েন্স অফ মোরালিটি। সায়েন্স অফ মোরালিটি মানে ব্যাপারটা হলো যে একটা নৈতিক বা নৈতিকতার যে বিজ্ঞান, অথবা আমরা বলতে পারি যা সিস্টেমস অফ মোরাল ভ্যালুস, এভাবেই আমরা ব্যাখ্যা করতে পারি বা ডিফাইন করতে পারি। এখন নৈতিক মূল্যবোধ, এটাকেই আসলে আমরা এথিক্স হিসাবে আমরা বলে থাকি। তো মেডিকেল এথিক্স হচ্ছে যে একটা এথিক্সেরই একটা অংশ, যেখানে একজন মেডিকেল প্রফেশন মানে একজন চিকিৎসক তার আচরণটা, আচরণের মানদণ্ডটা কেমন হবে এবং তার কর্মদক্ষতা, তার রোগীর সাথে তার আচরণটা কেমন হবে, এই জিনিসগুলোই আমরা মেডিকেল এথিক্সে, এটা আমরা এথিক্সের মধ্যেই পড়ে থাকে। এবং কিছু এথিক্যাল ইস্যু যেগুলো অ্যারাইজ করে বা প্রবলেমগুলো ফেস করতে হয়, এইগুলোই কিছু কিছু প্রিন্সিপাল অফ ক্লিনিক্যাল এথিক্স যেটা আছে সেটার মাধ্যমেই এটাকে ব্যাখ্যা করা হয় বা এক্সপ্লেইন করা হয়, বা এটা আমরা জানতে পারি বা বুঝতে পারি, বা এটার সমাধান করা হয়ে থাকে। যদি কোনো এথিক্যাল প্রবলেম অ্যারাইজ করে, সেই এথিক্যাল প্রবলেমগুলো সলিউশনের জন্য যে প্রিন্সিপালগুলো ঠিক করা হয়েছে বা আছে, সেই প্রিন্সিপালসগুলোর মাধ্যমেই এই মেডিকেল এথিক্স বা ক্লিনিক্যাল এথিক্সগুলো সলিউশন বা সমাধান করা হয়ে থাকে। যেমন কোন প্রবলেমগুলো সাধারণত এথিক্যাল প্রবলেমগুলো অ্যারাইজ হতে পারে, সেটার কিছু উদাহরণ যদি আমি দেই। যেমন আমরা দেখতে পাই যেমন হিউম্যান ক্লোনিং কিংবা প্রেডিক্টিভ জেনেটিক টেস্টিং, কিছু জেনেটিক টেস্ট করা হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে, কিংবা এন্টিনেটাল স্ক্রিনিং, অর্থাৎ বাচ্চা মায়ের পেটে বাচ্চা আসার সময় কিছু স্ক্রিনিং পরীক্ষা করা হয়, সেই স্ক্রিনিংয়ের ব্যাপারগুলো, কিংবা অ্যাবর্শন, প্রায়োরিটি সেটিং, ব্রেইন ডেথ, অর্গান ট্রান্সপ্লান্টেশন, এই বিষয়গুলো, তারপর অ্যাম্পুটেশন, এই বিষয়গুলোর ক্ষেত্রে মেডিকেল এথিক্স খুবই গুরুত্বপূর্ণ। এবং এগুলো মেডিকেল এথিক্স জানাটাও যেমন গুরুত্বপূর্ণ, এবং এই এথিক্সের মাধ্যমে এথিক্যালি এই জিনিসগুলো আসলে সলভ করা যায় বা এগুলো ব্যাখ্যা করা যায়, এবং কোনো প্রবলেম পড়লে সেটাকে বিশ্লেষণ করা যায়। তো এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ক্লিনিক্যাল এথিক্স। আসলে এথিক্সকে প্র্যাকটিস অফ মেডিসিনে তিনটা ব্রড হেডিংয়েই ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে ক্লিনিক্যাল এথিক্স, একটা হলো পাবলিক হেলথ এথিক্স, রিসার্চ এথিক্স। ক্লিনিক্যাল এথিক্সটাই হলো অ্যাকচুয়ালি এটা রিলেশনশিপ বিটুইন ক্লিনিশিয়ানস অ্যান্ড প্যাশেন্টস, মানে ডক্টর চিকিৎসকের সাথে রোগীর যে সম্পর্ক, যে এথিক্সের মধ্যে বিশ্লেষণ করা হবে বা আলোচনা করা হবে, বা তাদের মধ্যে রোগী এবং ডাক্তার চিকিৎসকের মধ্যে যে সম্পর্কটা থাকবে, ভালো সম্পর্ক, যেটা এথিক্যালি যেটা প্রুফ থাকবে, এথিক্যালি যেটা প্রমাণিত থাকবে, বা এথিক্যালি যেটা ঠিক বা সঠিক হিসাবে নির্ণীত হবে, হ্যাঁ, এথিক্সের বাইরে যাবে না, সেই বিষয়গুলো এখানে আলোচনার মাধ্যমে যে এই বিষয়গুলো যে এথিক্সের মাধ্যমে আলোচনা করা, সেটা আমরা ক্লিনিক্যাল এথিক্স বলি। এরপর যেটা বললাম, যেটা পাবলিক হেলথ এথিক্স, সেটা হচ্ছে যে কোনো একটা কমিউনিটি মধ্যে বা গ্রুপ অফ পিপুলের মধ্যে যে হেলথ ইস্যু নিয়ে আলোচনা করা হয়। যদি আমরা উদাহরণ দিয়ে থাকি, যেমন একটা কমিউনিটিতে যদি স্মোকিংকে ব্যান করা হয়, সেটা যে এথিক্সের মাধ্যমে, এটা হচ্ছে যে এটা ওই কমিউনিটির সকলের জন্যই একটি ভালো এবং উপকারী যে স্মোকিংটাকে ব্যান করা হলো। আবার দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়ালি কোনো একজনের যে অটোনমি, আমি পরে বলবো অটোনমি যে বিষয়টা আছে, সেই অটোনমিটাকে স্থগিত করা হচ্ছে যেখানে, কিন্তু সেই অটোনমিটাকে স্থগিত করলেও একটা গোটা কমিউনিটির ভালোর জন্য যখন স্মোকিংটাকে ব্যান করা হচ্ছে, সেটাকে আমরা প্রেফার করছি। এই যে এথিক্যাল ব্যাপারগুলো, সেটাকেই আমরা পাবলিক হেলথ এথিক্সের মধ্যে চলে আসে। আর একটা যে রিসার্চ এথিক্স, যেটা যে কোনো একটা
ড্রাগ সম্পর্কে যেটা স্টাডি করার বিষয় থাকে, সেই স্টাডি বা রিসার্চ পারপাসে যে সমস্ত এথিক্যাল ইস্যুগুলো আসে, সেই বিষয়গুলো নিয়ে রিসার্চ এথিক্স আলোচনা করে। এবং কোনো রিসার্চ দেখা যায় না, মানে এথিক্যাল স্ক্রুটিনি ছাড়া কোনো রিসার্চ কে এস্টাবলিশ করা যায় না বা এটা করা যায় না। তো আমরা যে বিষয়টা বলবো ক্লিনিক্যাল এথিক্স, বেসিক্যালি প্রিন্সিপালস অফ ক্লিনিক্যাল এথিক্সকে 4টা ভাগে যদি ভাগ করা হয়, সেটা হচ্ছে যে রেসপেক্ট ফর পারসনস অ্যান্ড দেয়ার অটোনমি, নাম্বার 1, নাম্বার 2 বেনিফিসেন্স, নাম্বার 3 নন ম্যালফিসেন্স, নাম্বার 4 জাস্টিস। অটোনমির আন্ডার এখানে যে আরও 3টা আমরা ব্যাখ্যা করা আছে, একটা হচ্ছে ট্রুথ টেলিং, ইনফর্মড কনসেন্ট অ্যান্ড কনফিডেন্সিয়ালিটি। তো আমি একটা একটা করে এই জিনিসগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে যে রেসপেক্ট ফর পারসনস অ্যান্ড দেয়ার অটোনমি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এথিক্সের মধ্যে একটা প্রিন্সিপাল। সেটা হচ্ছে যে একজন ব্যক্তির তার সেলফ ডিটারমিনেশন, মানে তার নিজস্ব যে নিজস্ব ডিসিশন নেওয়ার যে ক্ষমতা বা তার অধিকার, হ্যাঁ, সেটাকেই অটোনমির মাধ্যমে ব্যাখ্যা করা হয়। এটাই হচ্ছে অটোনমি। এবং এখানে ডক্টর এবং পেশেন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রিলেশনশিপ বা গুরুত্বপূর্ণ রিলেশন এখানে এই অটোনমির মাধ্যমেই এসে যায়। তো অর্থাৎ একজন রুগী তিনি তার চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেবেন কি নেবেন না, বা কতটুকু নেবেন, বা কোন চিকিৎসাটা নেবেন, এইটা সে নির্ধারণ করতে পারবে, তার রাইট আছে। অ্যাকচুয়ালি মানে বিষয়টা হচ্ছে যে দ্য প্যাশেন্টস রাইট টু রিফিউজ থেরাপি, অর্থাৎ ব্যক্তিটি থেরাপি রিফিউজ করতে পারবেন চাইলে, এই ক্ষমতাটাকেই তার অটোনমি বলা হয়েছে। অথবা উনি চুজ করতে পারবেন, ট্রিটমেন্টের যে অপশনগুলো আছে তার ক্ষমতা দেওয়া আছে যে উনি ট্রিটমেন্ট অপশন চুজ করতে পারবেন। তবে চিকিৎসক অবশ্যই তাকে পর্যাপ্ত তথ্যগুলো দিবেন ভালো চিকিৎসাটা নেওয়ার ব্যাপারে, এবং সেটা তখন সে চাইলে সে তার যে ডিসিশনটা সে চেঞ্জ করতে পারে। ব্যাপারটা এরকম, যদি এমন হয় যে কোনো একজন ব্যক্তির বা পেশেন্টের অ্যাম্পুটেশন আমরা জানি যে পা কেটে ফেলা, এটা জরুরি হয়ে পড়ে। এখন ওই ব্যক্তি যদি তার রাইটস আছে যে উনি এই অ্যাম্পুটেশনে যাবেন না বা রাজি হবেন না, এই মর্মে যদি উনি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, বা উনি যদি লিখিত কোনো ডকুমেন্ট দিয়ে থাকেন, বা উনি যদি মনে করেন যে উনি এই ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন না, তখন তার এই যে সেলফ ডিটারমিনেশন, তার সেলফ যে তার যে ডিসিশন নেওয়ার যে ক্ষমতা, এই পাওয়ারটাকেই অটোনমি বলা হচ্ছে। তো এখন যদি আবার লাইফ সেভিংসের ব্যাপার এসে যায়, যে অ্যাম্পুটেশন যদি ওই পেশেন্টটাই দেখা যাচ্ছে যে পরবর্তীতে সেপসিস ডেভেলপ করলো, তার লাইফ থ্রেটিং হয়ে যাচ্ছে, অ্যাম্পুটেশন না করলে উনি হয়তো মারা যাবেন, তখন চিকিৎসকের আবার অন্য একটি এথিক্সের মাধ্যমে উনি ওনার এই যে পা অ্যাম্পুটেশন করার বিষয়টা, উনি যদি অজ্ঞান থাকেন, বা উনি যদি লাইফ সেভিংসের বিষয় থাকে, তখন আরেকটি এথিক্যাল এক্সপ্লেনেশনের মাধ্যমে ডক্টর চাইলেন বেনিফিসিয়েন্সের মাধ্যমে, বা আমি পরবর্তী আসবো, তার সার্ভাইভালের জন্য উনি আবার অ্যাম্পুটেশন করতে পারবেন চিকিৎসক। এইটা একটা বিষয় থেকে যায়। তো এখন এথিক্সের যে ব্যাপারগুলো কোন এথিক্সের আলোকে ব্যাখ্যা করা যাবে, এবং ওই এথিক্সকাল রোগীর ভালোর জন্য ডক্টর পরিবর্তন করবেন বা ডিসিশন নেবেন, এই বিষয়গুলো ক্লিনিক্যাল এথিক্সের মধ্যে পড়ে যায়। তো অটোনমি ব্রড হেডিংলি আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রোগীর চিকিৎসা সিদ্ধান্ত নেওয়ার নিজস্ব যে ক্ষমতা বা পাওয়ার বা সেলফ ডিটারমিনেশন, সেটাকে অটোনমি বলা হয়েছে। এবং এই অটোনমিকে ডক্টর
এই রোগীর যে অটোনমি এটাতে রেসপেক্ট থাকতে হবে এবং রেসপেক্ট থাকতে হয়। তো 3টা কন্ডিশন আছে, যে 3টা কন্ডিশনে এই অটোনমিটাকে ব্রেক করা যায়। যেমন যদি পেশেন্ট 18 বছরের নিচে হয় অথবা চাইল্ড হয়, অথবা রুগী যদি আনকনশাস থাকে, অথবা রুগী যদি মেন্টালি ইনক্যাপাসিটেড থাকে, অর্থাৎ মেন্টালি সে গুড কন্ডিশনে নাই, মেন্টালি ইম্পেয়ারমেন্ট অবস্থায় আছেন, তাহলে এই 3টা কন্ডিশনে তার অটোনমিটাকে ব্রেক করা যাবে। অর্থাৎ চিকিৎসকের ওই সময়ে বেটার ট্রিটমেন্টের জন্য যে সিদ্ধান্ত নেওয়া, লাইফ সেভিংসের জন্য যেটা করা উচিত বলে মনে করবেন, চিকিৎসক সেটা করতে পারবেন। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ট্রুথ টেলিং। ট্রুথ টেলিংটা কি? অর্থাৎ রুগীর এবং চিকিৎসক এবং রুগীর মধ্যে একটা ভালো সম্পর্ক, মানে তাদের মধ্যে যে একটা বিশ্বাস স্থাপনের জন্য, ট্রিটমেন্ট বা চিকিৎসার ভালো হওয়ার জন্য, একটা ভালো বিশ্বাস গড়ে ওঠার জন্য এই ট্রুথ টেলিংটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাকচুয়ালি চিকিৎসক রোগীর যে রোগটা হয়েছে সেই রোগ সম্পর্কে তাকে ডিটেইলস যে ইনফরমেশন, তথ্য, রোগের গতিটা কীরকম এবং পরবর্তীতে রোগটা কোন পর্যায়ে যেতে পারে, কি হতে পারে ভবিষ্যতে, আর চিকিৎসার কি কি অল্টারনেটিভস বা কি কি অপশন রয়েছে, এই জিনিসগুলো সততার সাথে রোগীকে ব্যাখ্যা করবেন এবং বলবেন। এটাই হচ্ছে ট্রুথ টেলিং। এখানে কোনো ভুল ইনফরমেশন দেওয়ার জায়গা নেই এবং ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। কখনোই কোনো ভুল ইনফরমেশন বা মিথ্যা ইনফরমেশন কখনোই পেশেন্টকে দেয়া যাবে না। এই ট্রুথ টেলিং এটাও ক্লিনিক্যাল এথিক্সের মধ্যে এটা বলা হয়েছে। তবে দুটো কন্ডিশনে এই ট্রুথ টেলিং যেটা আছে সেটাকে উইথহেল্ড করা যায়, অর্থাৎ স্থগিত করে রাখা সিচুয়েশন। আমি বলবো এই দুটা সিচুয়েশনে ট্রুথ টেলিংটাকে স্থগিত করে রাখা যায়, হয়তো পরে বলা যায় বা পরে বলা যাবে এরকম কিছু, আপাতত স্থগিত করে রাখা যায়। এই দুইটা কন্ডিশনটা কি? একটা হচ্ছে, আমি উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। যদি একজন রোগী ক্যান্সার বা ম্যালিগন্যান্সিতে আক্রান্ত থাকেন এবং সেই ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে তার যদি সিভিয়ার ডিপ্রেশনে ভুগে থাকেন এবং সেই ডিপ্রেশন থেকে তার সুইসাইড করার মতো ব্যাপার থেকে যায়, অর্থাৎ উনি দেখা গেল এমন পর্যায়ে ডিপ্রেশনে আছেন যে ওনার যে ক্যান্সার হয়েছে এটা জানলে উনি হয়তো সুইসাইড করে ফেলতে পারেন। তো এরকম ক্ষেত্রে রোগীকে ক্যান্সার হয়েছে বা আপনার এই যে খারাপ যে রোগটা হয়েছে ক্যান্সার, এই জিনিসটাকে তাকে না বলা যেতে পারে, এখানে উইথহেল্ড করে রাখা যেতে পারে। এইটাকে যেহেতু তার লাইফ সেভিং একটা বিষয় দ্বারা, যে উনি যদি এটা জানেন যে ওনার ক্যান্সার হয়েছে তাহলে হয়তো উনি সুইসাইড করতে পারেন, সেই জন্য এটাকে উইথহেল্ড করে রাখা যেতে পারে। এই যে ঘটনা, এটাকে থেরাপিউটিক প্রিভিলেজ বলা হয়ে থাকে। অর্থাৎ থেরাপিউটিক প্রিভিলেজের মাধ্যমে ওনার এই যে ক্যান্সার হয়েছে এই বিষয়টাকে উইথহেল্ড করা যেতে পারে। এটা একটা কন্ডিশনে ট্রুথ টেলিংটাকে উইথহেল্ড করা যায়। আর একটা কন্ডিশন, পেশেন্ট যদি ক্লিয়ারলি উনি বলে দেয় বা সে যদি তার যে ব্যাড নিউজটা সে যদি শুনতে না চায়, অর্থাৎ তার যে খারাপ কিছু হয়েছে এই বিষয়টা সে যদি আগে থেকেই বলে দেওয়া থাকে যে উনি এই জিনিসটা শুনতে চান না, তাহলে এক্ষেত্রেও এই ট্রুথ টেলিংটা উইথহেল্ড থাকতে পারে। তো আগেই বলেছি, কোনো ক্ষেত্রেই কোনো ফলস ইনফরমেশন ডক্টর পেশেন্টকে দিবেন না এবং এটা ইথিক্সের মধ্যে পড়বে না। আর যে দুইটা কন্ডিশনে উইথহেল্ড করা যায় সেটা উদাহরণ আমি দিলাম। এরপরে যেটা আসে ইনফর্ম কনসেন্ট। ইনফর্ম কনসেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এটা আসলে অ্যাকচুয়ালি হেলথ কেয়ারের জন্য ডিসিশন মেকিংয়ে রুগীকে পার্টিসিপেট করার জন্য এই ইনফর্ম কনসেন্ট খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ইনফর্ম কনসেন্টের মাধ্যমে রুগী যে কনসেন্টটা দেয়, সম্মতি প্রদান করছে যে উনি চিকিৎসা করতে রাজি আছেন, এরকম একটা লিখিত ওনার যে কনসেন্ট দেয়া বা
সেটাকেই রোগী তার চিকিৎসার হেলথ কেয়ারের মধ্যে উনি নিজেকে পার্টিসিপেট করলেন এরকম এই ইনফর্ম কনসেন্টের মাধ্যমে। সুতরাং ইনফর্ম কনসেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত অপারেশনের যাদের অপারেশন করতে হয়, তাই অপারেশনের পূর্বে এই ইনফর্ম কনসেন্ট নেওয়া হয়ে থাকে এবং বিভিন্ন প্রসিডিউর করার ক্ষেত্রেও এই ইনফর্ম কনসেন্টগুলো চলে আসে এবং চিকিৎসকরা নিয়ে থাকেন এবং বিভিন্ন চিকিৎসার পারপাসেও এই ইনফর্ম কনসেন্টটা নেওয়া হয়ে থাকে। ইনটিউবেট করার সময় বা যে কোনো প্রসিডিউর করার সময় বা এই চিকিৎসা দেওয়ার সময় রুগীকে বলা হয় যে আপনাকে এই চিকিৎসা দেওয়া হচ্ছে, আপনি এতে রাজি আছেন কিনা। রুগী তখন এই কনসেন্টটা দিয়ে থাকে, এটাকে ইনফর্ম কনসেন্ট। তো এর মাধ্যমেই প্যাশেন্ট এবং রোগী এবং ডাক্তারের মধ্যে রিলেশনটা এথিক্যালি এটা ভালোভাবে ব্যাখ্যা করা যায়। এখন ইনফর্ম কনসেন্টের ভিতরে এখন রুগীকে কতটুকু ইনফরমেশন দেয়া হবে এটা প্যাশেন্টসের কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ট্রিটমেন্টের কম্পিটেন্সির উপরেও অনেক সময় ডিপেন্ড করে। তো মূল কথা হচ্ছে যে আইনগতভাবে এবং নৈতিকতার দিক থেকে রুগী তার ভালোর জন্য তার অধিকার সংরক্ষিত রাখতে পারবেন, তার ভালো ট্রিটমেন্টের জন্য নৈতিকভাবে এবং আইনগতভাবে তার অধিকারটা সংরক্ষিত থাকবে আর কি। এটাও এথিক্সের মধ্যে ব্যাখ্যা করা যায়। এরপরে এমার্জেন্সি যদি কোনো সিচুয়েশন সৃষ্টি হয় বা জরুরি অবস্থায়, তখন কিন্তু কনসেন্ট কিন্তু প্রিজার্ভড অবস্থায় থাকতে পারে। তখন শুধুমাত্র ট্রিটমেন্টটা জরুরি ভিত্তিতে দেওয়াটা প্রয়োজনীয়, যাতে রোগীর লাইফ সেভিং হয়, তার হেলথটাকে প্রায়োরিটি দিয়ে তার লাইফ সেভিংসের বিষয়টার জন্য ওই সময় যদি রোগী আনকনশাস থাকে বা ওই সময় কনসেন্টের ব্যাপারটা প্রিজার্ভড অবস্থায় থাকতে পারে। এটাও এই এথিক্সের মধ্যে পড়ে। এরপরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। এটাও এথিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে হেলথ কেয়ার টিম, অর্থাৎ একটা হাসপাতালের হেলথ কেয়ার টিম যেটা থাকবে, অবশ্যই পেশেন্টের কোনো তথ্য বা রেকর্ড কোনো আনঅথরাইজ পার্সনের কাছে ডিসক্লোজ করবে না বা প্রকাশ করতে পারবে না, করবে না। কিন্তু যদি এরকম থাকে যে রুগী যদি তার তথ্য কারো কাছে দিতে চায়, রুগী যদি চায়, অথবা দেশের আইনের দ্বারা আইন যদি কোথাও ইনফরমেশন দিতে বলে, সেক্ষেত্রে সেই তথ্য বা ইনফরমেশন রুগীর তথ্য দেয়া যাবে। এটা হচ্ছে একটা কনফিডেন্সিয়ালিটি মধ্যে থাকবে যে রুগীর তথ্য কোনো আনঅথরাইজ পার্সনের কাছে দেওয়া যাবে না। দুইটা ক্ষেত্রে দিতে পারবে, সেটা হচ্ছে যে পেশেন্ট যদি নিজে থেকে সে সম্মতি প্রদান করে, অথবা আইনের দ্বারা সিদ্ধ হলে পারে, আইন যদি দিতে বলে সেক্ষেত্রে। আর একটা হেলথ কেয়ার সেটিংস থেকে আরেকটা হেলথ কেয়ার সেটিংসে ইনফরমেশন কতটুকু শেয়ার করবে সেটা ডিপেন্ড করবে নিড টু নো বেসিস, অর্থাৎ যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সেই ইনফরমেশনটা হেলথ কেয়ার প্রফেশনালিজমের মধ্যে শেয়ারিংটা হবে। এটাই কনফিডেন্সিয়ালিটি মাধ্যমে এটাকে এস্টাবলিশ করা হয়েছে। এরপরে আমি যেটা বলবো বেনিফিসেন্স আমরা বলতে পারি এটা হচ্ছে যে ভালো কোনো কিছু করার জন্য যে নৈতিকতা, সেটা হচ্ছে বেনিফিসেন্স। মানে হলো প্রিন্সিপাল অফ ডুইং গুড অর অ্যাক্টিং ইন অ্যানাদার পারসনস বেস্ট ইন্টারেস্ট। এখানে রুগীর ভালো করার জন্য, রুগীর যে চিকিৎসাটা দিলে রুগী সর্বোচ্চ ভালো থাকবেন, ভালো হবেন,
এবং রোগীর লাইফ সেভিংসের জন্য যেটা ভালো হবে সেইটাকেই ডাক্তার বা চিকিৎসক নির্ধারণ করবেন। এটা বেনিফিসিয়েন্স মাধ্যমেই ব্যাখ্যা করা হয়। অর্থাৎ আবার কখনো কখনো যদি কোনো কনফ্লিক্ট সৃষ্টি হয় যে কোন বিষয়টা তার পার্সন বা কোনো ব্যক্তির জন্য ভালো হবে অথবা এবং কোন বিষয়টা একটা সমাজের জন্য ভালো হবে, বেস্ট ফর গুড ফর ইন্ডিভিজুয়াল অ্যান্ড হোয়াট ইজ বেস্ট ফর সোসাইটি। তো এরকম যদি সিচুয়েশন হয় তখন মেডিকেল অ্যাপ্রোচটা যেটা হবে সেটা হচ্ছে জেনেভা ডিক্লারেশনের মাধ্যমে। এবং জেনেভা ডিক্লারেশনে বলা হয়েছে দ্য হেলথ অফ মাই পেশেন্ট উইল বি মাই ফার্স্ট কনসিডারেশন। অর্থাৎ রুগীর স্বাস্থ্য হচ্ছে ডাক্তারের প্রথম বিবেচনা। অর্থাৎ ডাক্তার প্রথম বিবেচনা করবে রোগীর স্বাস্থ্য এবং রোগীর ভালো। অর্থাৎ তার একজন পেশেন্টের ভালোর জন্য, তার ভালো হওয়ার জন্য, যেটা আমি আগেও বললাম, চিকিৎসক চাইবেন প্রথম পদক্ষেপ বা প্রথম কনসিডারেশনটাই হবে চিকিৎসকের রোগীর ভালো, সেটাইকেই বেনিফিসিয়েন্সের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে এবং যেটা জেনেভা ডিক্লারেশন এটা আছে। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে নন ম্যালফিসেন্স। নন ম্যালফিসেন্সটা হলো, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডুইং নো হার্ম। অর্থাৎ কখনোই খারাপ কিছু করা যাবে না। অর্থাৎ খারাপ কিছু না করার যে নৈতিকতা, সেটাকেই নন ম্যালফিসেন্স বলা হচ্ছে। অর্থাৎ পেশেন্টকে সবসময় ভালো, বেটার ট্রিটমেন্টটাই দিতে হবে, বেস্ট অপশনটা দিতে হবে, সেটা বেনিফিসিয়েন্সের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। আর নন ম্যালফিসেন্স হচ্ছে যে কখনোই তাকে খারাপ কিছু করা যাবে না। অর্থাৎ এমন কোনো চিকিৎসা দেওয়া যাবে না যেটার মাধ্যমে রোগী খারাপ হয়ে যেতে পারে। এখন যদি কোনো চিকিৎসা দিতে গিয়ে কোনো রিস্ক চলে আসে, যেমন বিভিন্ন ওষুধের বিভিন্ন সাইড এফেক্ট থাকতে পারে, কিংবা বিভিন্ন ট্রিটমেন্ট অপশনের কোনো প্রসিডিওর বা কিংবা সাপোজ সার্জিক্যাল ট্রিটমেন্ট বা যে কোনো ট্রিটমেন্টের তার রিস্ক থাকতে পারে। তো এখন সেই রিস্ক এবং বেনিফিট এবং রিস্ক এই দুইটাকে সামঞ্জস্য করে, বেনিফিটের দুইটাকে আমরা যদি খুব সিম্পলভাবে চিন্তা করি, একদিকে যদি বেনিফিট এবং একদিকে যদি রিস্কটাকে মাপা হয়, বেনিফিট যদি বেশি পাওয়া যায় তাহলে সেই ট্রিটমেন্টটাকে চুজ করতে হবে। এবং এই যে এটা ক্লিনিশিয়ান অর্থাৎ চিকিৎসক রোগীকে পরিপূর্ণভাবে অ্যাডেকুয়েট ইনফরমেশন, তথ্য দিবেন যে আপনার এই চিকিৎসাতে এই রিস্ক থাকতে পারে এবং আর এই চিকিৎসা দিলে আপনি এতটুকু ভালো হবেন বা এই অপশনটা আপনার আছে। তখন এবং অন্যান্য যদি অপশন থাকে সেই অপশনের সাথে কম্প্যারিজন করে বেস্ট অপশন যেটা হবে, রিস্ক যেটা কম থাকবে, সেটাকেই চিন্তা করে রোগীর সাথে ডিসকাশনের মাধ্যমে প্রোভাইড ইনফরমেশন দেওয়ার পর সিদ্ধান্ত নিতে হবে। সো নন ম্যালফিসেন্স বলতে যেটা আমরা বোঝাচ্ছি যে কোনো খারাপ কিছু না করা, কোনো খারাপ ট্রিটমেন্ট না দেওয়া বা রোগী খারাপ হয়ে যেতে পারে এমন কিছু না করাটাকেই নন ম্যালফিসেন্সের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জাস্টিস। জাস্টিস বলতে আমরা যেটা বুঝি আইন, বা যেটা ক্লিনিক্যাল এথিক্সের মধ্যেও এই সুবিচার বা আইনের ব্যাপারটাও চলে আসে। এখন অ্যাকচুয়ালি আসলে মেডিকেল কেয়ারটাকে ডিস্ট্রিবিউশনটা কেমন হবে এবং এটার রিসোর্সগুলা কেমন করে ডিস্ট্রিবিউশন হবে, এই জাস্টিসের মাধ্যমে এটা ব্যাখ্যা করা যায়। তো মেইন কনসেপ্টটা হলো যে গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার। অর্থাৎ একটা বেশি সংখ্যক মানুষের মধ্যে সর্বোত্তম ভালো বা সেবাটা দেওয়াটাই জাস্টিসের মাধ্যমে হতে হবে। এটাই হচ্ছে যে মূলনীতি আসলে জাস্টিসের মধ্যে যেটা পড়ে।
তো এখন মানে অ্যাকচুয়ালি যেটা বলা হলো যে গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার মাস্ট বি কনসিডার, এবং এই জাস্টিসটা মানে যে আইনটা আইন বা বিচারটা বা যেটা সেটা ইকুয়েটেড হবে, সমতা একই রকমভাবে হবে এবং সেটা ফেয়ার থাকবে, ইভেন হ্যান্ডেড থাকবে, অর্থাৎ এটা সমবন্টিত থাকবে, সমবন্টন হবে, এখানে কোনো কম বেশি করা যাবে না, এটাই বোঝানো হয়েছে। তো এখন তিনটা পার্সপেক্টিভ চিন্তা করা হয় জাস্টিসের মাধ্যমে। একটা হচ্ছে রেসপেক্ট ফর দ্য নিডস অফ দ্য ইন্ডিভিজুয়াল, রেসপেক্ট ফর দ্য রাইটস অফ এ পার্সন অ্যান্ড রেসপেক্ট ফর মেরিট। এখন রেসপেক্ট ফর দ্য নিডস অফ দ্য ইন্ডিভিজুয়াল যেটা, সেটা হলো এটা দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যে হেলথ কেয়ার কাকে যে ব্যক্তির বা যে রোগীর সবথেকে বেশি প্রয়োজন তাকেই প্রথমে হেলথ কেয়ারটা প্রোভাইড করতে হবে। এটাই হচ্ছে যে রেসপেক্ট ফর দ্য নিডস অফ দ্য ইন্ডিভিজুয়াল মানে এখানে পেশেন্টসের প্রয়োজনীয়তার সাপেক্ষে যার প্রয়োজনীয়তাটা বেশি তাকেই তার তার সেই ইন্ডিভিজুয়ালের হেলথ কেয়ার প্রোভাইড করতে হবে, এটাকেই বোঝানো হয়েছে। এখানে কারোর কোনো প্রকার ডিসক্রিমিনেশন করা যাবে না, এটাই বোঝানো হয়েছে। মানে এখন নিডস অফ দ্য ইন্ডিভিজুয়ালটাকে ডিটারমাইন করতে হবে কীভাবে, সেটা হচ্ছে যে সেটা অ্যাসেস করতে হবে ট্রায়াজের মাধ্যমে। ট্রায়াজ হচ্ছে যে সর্টিং আউট, অর্থাৎ কার ট্রিটমেন্টটা বেশি প্রয়োজন এবং যাকে ট্রিটমেন্ট দিলে যে মুহূর্তে মানে যার ট্রিটমেন্টটা অধিকতর প্রয়োজন, যার ট্রিটমেন্টটা লাইফ সেভিংস হবে, এরকম কন্ডিশনে এটা ট্রায়াজের মাধ্যমে তাকে ফার্স্ট ট্রিটমেন্টটা দিতে হবে, এটাকেই বলা হয়েছে জাস্টিস। এরপরে রেসপেক্ট ফর দ্য রাইটস অফ এ পারসন, অর্থাৎ কোনো ব্যক্তির অধিকারের প্রতি সম্মান জানানো, রেসপেক্ট সেটা, অর্থাৎ প্রত্যেকেরই হেলথ কেয়ার মানে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য সে এন্টাইটেল থাকবে এবং তাদের মধ্যে সমবন্টন, ফেয়ার শেয়ার অফ দ্য রিসোর্স অ্যাভেলেবল থাকতো, এবং সেই যে চিকিৎসা সেবার যে সম্পদের যে ডিস্ট্রিবিউশনটা এবং পর্যাপ্ত থাকতে হবে এবং সকলের মধ্যে সমানভাবে বন্টিত হবে, এরকম একটা বিষয় এখানে বলা হয়েছে। এবং কোনোভাবেই যেন এটা ইকোনমিক মানে অর্থনৈতিক, সামাজিক, তারপরে এডুকেশনাল বা আদার এবং অন্যান্য বিভিন্ন কোনো ইনইকুয়ালিটিসের মাধ্যমে এটাকে কখনোই মানে কোনো অসমতার মাধ্যমে এটাকে প্রিভেন্ট বা রিডিউস মানে হেলথ কেয়ারটাকে ইকুইটেবল যে অ্যাক্সেস হবে সেটা কখনো এটাকে এইগুলোর মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। মানে মূল কথাটা হচ্ছে যে হেলথ কেয়ারটাকে ইকুইটেবল একই রকমভাবে সমবন্টিত হতে হবে। এখানে কখনোই অর্থনৈতিক বৈষম্য কিংবা সামাজিক বৈষম্য কিংবা শিক্ষাগত বৈষম্য বা অন্য কোনো বৈষম্যের মাধ্যমে এটাকে এই হেলথ কেয়ার প্রোভাইডেশনের ক্ষেত্রে মানে প্রোভাইড করার ক্ষেত্রে কখনোই বাধাগ্রস্ত বা এটা হেলথ কেয়ারটা কমে যাবে বা বাধাগ্রস্ত করা যাবে না, এই জিনিসটাকেই রেসপেক্ট ফর দ্য রাইটস অফ এ পার্সনের মাধ্যমে বোঝানো হয়েছে। এবং লাস্টলি হচ্ছে রেসপেক্ট ফর মেরিট। রেসপেক্ট ফর মেরিট এটাও ক্লিনিক্যাল এথিক্সের মধ্যে আছে। এখানে হেলথ কেয়ার ইজ ডেলিভার্ড অন দ্য বেসিস অফ ভ্যালু জাজমেন্ট। এখানে কিছু বিষয় আছে যেমন ফিনান্সিয়াল, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড আদার ফ্যাক্টরস এখানে সম্পর্কিত। একটা সোসাইটির মধ্যে একটা ব্যক্তির তার মূল্যবোধের যে বিষয়টা এইটারকেও একটু গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এখানে যে বিষয়টা একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে অনেক সময় দেখা যায় যে একটা দেশের জাতীয় পর্যায়ের যারা নেতা রয়েছেন তাদের নিজস্ব ব্যক্তিগত চিকিৎসক কিংবা তার মেডিকেল টিম রয়েছে। তো এটা তার রেসপেক্ট ফর মেরিট হিসেবে এটাকে বলা হয়েছে। তবে এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে হেলথ কেয়ার টাকে এই কনসেপ্ট
রেসপেক্টের মাধ্যমে যে রেসপেক্ট ফর মেরিটে অনেক সময় একটু ডিসপিউটেড হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে ভ্যালু জাজমেন্টটা আসলে খুবই কঠিন হয়ে পড়ে মেডিকেল প্র্যাকটিসের ক্ষেত্রে, এবং এটাকে এথিক্যালি ডিফেন্ড করার ক্ষেত্রে এই যে পয়েন্টগুলো বা এই ব্যাখ্যাটা রেসপেক্ট ফর মেরিটের যে ভ্যালু জাজমেন্টের বিষয়টা, এটা আসলে এথিক্যালি ডিফেন্ড করাটা কঠিন হয়ে যায় অনেক সময়। এটা আসলে রেসপেক্ট ফর দ্য রাইটস অফ এ পার্সনের যে বিষয়টা আছে সেটার ক্ষেত্রে সেটার থেকে এই যে রেসপেক্ট ফর মেরিট, অর্থাৎ ফিনান্সিয়াল, পলিটিক্যাল, সোশ্যাল এবং আদার ফ্যাক্টরের মাধ্যমে সোসাইটিতে যে ইন্ডিভিজুয়াল ভ্যালু, যে মূল্যবোধের যে যারা আছেন, সেই ক্ষেত্রে তাদের কে প্র্যাকটিসের ক্ষেত্রে দেখা যায় যে এথিক্যালি ডিফেন্ড করাটা একটু কঠিন হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। তো মোটামুটি এই ক্লিনিক্যাল এথিক্সের মধ্যে এই জিনিসগুলো, এগুলোই হচ্ছে প্রিন্সিপালস অফ ক্লিনিক্যাল এথিক্স, এবং এই এথিক্সের মাধ্যমেই ডক্টর, চিকিৎসক এবং রোগীর মাধ্যমে একটা গুড রিলেশন রাখতে হয়, এবং সেই গুড রিলেশনের মাধ্যমেই চিকিৎসা সেবা প্রদান করা হয় বা হয়ে থাকে। তো এই এথিক্সগুলা সকল চিকিৎসকেরই জানা প্রয়োজন। এখানে আরও 3টা জিনিস একটু আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এথিক্সে লিগ্যালি যে 3টা এথিক্স আমরা বলতে পারি, সেটা হচ্ছে ভার্চু এথিক্স, ডিওন্টোলজিক্যাল এথিক্স অ্যান্ড টেলিওলজিক্যাল এথিক্স। এই 3টা জিনিস টার্মটা হলো, যদি ভার্চু এথিক্সের ব্যাপারটা চিন্তা করা হয়, সেটা হচ্ছে যে একজন পার্সনের ক্যারেক্টারটা নিয়ে এটাকে ব্যাখ্যা করে, অথবা তার অ্যাকশন, উনি যে কাজটা করছেন সেটাকে, অথবা তার ইন্টেনশনটা কি, তার ইন্টেনশনটা ভালো নাকি খারাপ, এটা কি রিয়ালিস্টিক নাকি আনরিয়ালিস্টিক, এটা কি প্যাশেন্ট সেন্টার্ড নাকি সেলফ সেন্টার্ড, এই বিষয়গুলো ভার্চু এথিক্সের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। আর ডিওন্টোলজিক্যাল এথিক্সটা, এখানে যে জিনিসটাকে, যে অ্যাকশনটা নেওয়া হয়, সেই অ্যাকশনের কোর্স অফ দ্য অ্যাকশনটা এবং তার কনসিকোয়েন্সটা কীরকম, এটা কি ভালো, এটা কি সঠিক আছে নাকি এটা কি রং, মানে খারাপ, বা এটা কি ভুল, এই জিনিসগুলোকে ব্যাখ্যা করে ডিওন্টোলজিক্যাল এথিক্স। এখানে ডিওন্টোলজিক্যাল এথিক্স ইজ কনসার্নড উইথ whether a proposed action or course of action in itself and regardless of its consequences is right or wrong, like that. আর আরেকটা হচ্ছে টেলিওলজিক্যাল এথিক্স, এটা হচ্ছে কনসিকুয়েন্সিয়ালিজম। এখানে একটা যে অ্যাকশনটা, সেটার কনসিকুয়েন্সেস সম্পর্কে এখানে ব্যাখ্যা করা হয়। এখানে শর্ট টার্ম বা লং টার্ম যে ট্রিটমেন্টের ক্ষেত্রে হোক বা যে বিষয়টা, সেটা কি শর্ট টার্ম বা লং টার্মে এটা কি ভালো হবে নাকি এটা কি খারাপ কিছু হবে, এই বিষয়গুলো টেলিওলজিক্যাল এথিক্সের মাধ্যমে আসে। তো মূল কথাটা হচ্ছে যে দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার, এই কনসেপ্টটাই মাধ্যমেই কনসিডার করতে হবে। তো এথিক্স সম্পর্কে মোটামুটি আলোচনা করলাম। তো এখন এই এথিক্যাল যে ক্লিনিক্যাল এথিক্স ব্যাখ্যা করার ক্ষেত্রে কিছু কিছু আবার প্রবলেম ফেস করতে হয়। তো এখন যে বিষয়টা হচ্ছে এথিক্যাল প্রবলেমগুলো কি হতে পারে, অর্থাৎ একটা কোন কোন বিষয়গুলোর কারণে এথিক্সের প্রবলেমগুলো অ্যারাইজ করতে পারে, সেগুলোই আমি এখন বলার চেষ্টা করব, এবং সেটার সলিউশনটা কীভাবে এটা সলভ করা যেতে পারে সেই ব্যাপারটা। যেমন একটা হতে পারে যে গ্যাপ আর ব্লক, অর্থাৎ একটা ব্লকটা কি, যেমন যে এখানে ব্লক বলতে যে অবস্ট্যাকল বা বাধাটা বোঝানো হয়েছে, এটা অর্থনৈতিক হতে পারে,
সামাজিক হতে পারে, অথবা রুগীর তার যে বিলিফ সিস্টেম, যে সে বিশ্বাস করছে সেটার কারণে তার ট্রিটমেন্ট নিতে সমস্যা হতে পারে, এটাই। তো এখন এটার অ্যান্সারটা হচ্ছে যে এই ব্লকটাকে বা গ্যাপটাকে ব্রিজ করে দেওয়া, তাহলেই এটা সমাধান করা যায়। একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে একটা ইয়াং পেশেন্ট এবং সে যদি তার অর্থনৈতিকভাবে সে যদি সচ্ছল না হয়, এবং তার যদি উইলসন ডিজিজ নামক রোগটা হয়ে থাকে, এবং তার যদি প্রয়োজন হয় লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য, কিন্তু আমরা জানি যে লিভার ট্রান্সপ্লান্টেশন একটি ব্যয়বহুল চিকিৎসা, এবং যেহেতু পেশেন্ট হচ্ছে অর্থনৈতিকভাবে সচ্ছল নয়, সেক্ষেত্রে এখানে যে ব্লকটা হলো এটা হচ্ছে ইকোনমিক ব্লক, এটা হচ্ছে অর্থনৈতিক ব্লক। তো এরকম কিছু কিছু গ্যাপ বা ব্লক রয়েছে, সেই বিষয়গুলো আছে। এরপরে একটা হচ্ছে প্রায়োরিটি সেটিং। প্রায়োরিটি সেটিংটা হলো যে কখনো কখনো আপনি কাকে প্রায়োরিটি দিবেন এইটাকে নির্ধারণ করাটাও একটি গুরুত্বপূর্ণ। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে যদি একটা আইসিইউর ক্ষেত্রে যদি চিন্তা করা যায়, যে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের 10টি বেড যদি থাকে, সেখানে যদি 9টি বেড পূর্ণ থাকে, অর্থাৎ একটি বেড খালি আছে। এখন আপনার সামনে দুটো পেশেন্ট আসলো, একটা হচ্ছে যে 80 বছর বয়সের একজন নিউমোনিয়া আক্রান্ত রোগী যার এখন আইসিইউ বেড দরকার, এবং আরেকটি আসলো 20 বছরের একজন ছেলের যে কিনা অ্যাডভান্স লিম্ফোমাতে আক্রান্ত। এখন আপনাকে ডিসাইড করতে হবে কাকে আপনি এই লাস্ট বেড আইসিইউ লাস্ট বেডটি আপনি নির্ধারণ করবেন। এটা হচ্ছে প্রায়োরিটি সেটিং। তো এই জিনিসগুলো কিন্তু এথিক্যাল প্রবলেমের মধ্যে পড়ছে। তো এখন এগুলো রিজলিউশন করার জন্য যদি আইসিইউ বেডটা বাড়ানো যেত, তাহলে এই জিনিসগুলো এইটাকে সলভ করা যেত। অথবা এখন এই দুইটা চয়েসের মধ্যে আপনাকে যে কোনো একটা চয়েস করতে হবে, এটাকে প্রায়োরিটি সেটিং বলা হচ্ছে। মানে দ্য রাইট কোর্স অফ অ্যাকশন ইজ ক্লিয়ার, বাট প্রায়োরিটাইজেশন ইজ নেসেসারি অ্যান্ড দ্য প্রিন্সিপালস টু গাইড দ্য প্রসেস হ্যাভ টু বি ডিফাইন্ড। আচ্ছা, এরপরে যেটা আছে যে মোরাল ডাইলেমা। মোরাল ডাইলেমাটা হলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে দ্য চয়েস বিটুইন টু অল্টারনেটিভস, অর্থাৎ একটা এথিক্যাল প্রিন্সিপাল, এখানে দুইটা এথিক্যাল প্রিন্সিপাল যদি সামনে চলে আসে, তখন ডাইলেমার সৃষ্টি হয়। অর্থাৎ যেমন ফিজিশিয়ান যদি মনে করে এই চিকিৎসার অপশনটা বা এই চিকিৎসাটা রোগীর জন্য ভালো হবে, এইটাকে ব্যাখ্যা করা হয় প্রিন্সিপাল অফ বেনিফিসেন্স। আর রোগী যদি সিদ্ধান্ত নেয় যে উনি এই চিকিৎসাটা নেবে না এইটা নেবেন, তখন সেটাকে, অর্থাৎ রোগীটা ডিফারেন্ট চয়েস করছেন, এবং সেটাকে হচ্ছে যে সেই এথিক্সটার প্রিন্সিপালটা হচ্ছে প্রিন্সিপাল অফ রেসপেক্ট ফর অটোনমি। তাহলে অটোনমি এবং বেনিফিসেন্স এই দুইটার মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট সৃষ্টি হলো। এটাকেই বলা হচ্ছে এই মোরাল ডাইলেমা, এবং এটা কিন্তু এথিক্যাল প্রবলেমের একটা টাইপ। এখন এটাকে সলিউশন করার উপায় কি? সেটা হচ্ছে যে এটা ডিসকাশনের মাধ্যমে এটাকে সলিউশনে আনা যেতে পারে, এবং অথবা এই যে দুইটা প্রিন্সিপাল আছে, এবং এই দুইটা প্রিন্সিপালের মধ্যে যে কোনো একটা প্রিন্সিপালকে প্রায়োরিটি দিতে হবে, তখন এই ডাইলেমাটা রিজলভ হতে পারে থিওরিটিক্যালি। ইন থিওরি দ্য ডাইলেমা ক্যান বি রিজলভড অনলি ইফ ওয়ান অফ দ্য এথিক্যাল প্রিন্সিপাল ইজ গিভেন প্রায়োরিটি। এখন এরপরেও কিছু এথিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেও এই যে প্রবলেম মোরাল ডাইলেমাটাকে সলভ করা যায়। এছাড়াও রোগী এবং চিকিৎসকের মধ্যে একটা ভালো যোগাযোগ বা কমিউনিকেশনের মাধ্যমেও এই অ্যাপারেন্ট ডাইলেমাগুলোকেও আলোচনার মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমেও রিজলভ করা যায়। এরপরে যে বাধাটা আসতে পারে
এথিক্যালি যে বাধাগুলো আসে, আরেকটা বাধা সেটা হচ্ছে যে রিজলভিং কনফ্লিক্ট। সেটার মানে হলো চিকিৎসার যে টিম মেম্বার আছে তাদের মধ্যে যদি তাদের অপিনিয়নের মধ্যে যদি কনফ্লিক্ট তৈরি হয়, রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে এই কনফ্লিক্টটাকেই বলছে রিজলভিং কনফ্লিক্ট, এবং এই কনফ্লিক্টের জন্য কিন্তু এথিক্যালি যে প্রবলেমটা হতে পারে। যেমন একজন কিডনি ডিজিজ যিনি কিনা এন্ড স্টেজ রেনাল ফেলিওরে ভুগছেন, যার ডায়ালিসিসটা দরকার, এবং একজন একজন নেফ্রোলজিস্ট যদি চিন্তা করেন যে এই পেশেন্টটাকে এখন ডায়ালিসিস দিতে হবে, এবং অন্য চিকিৎসকরা সেই রোগীটি যদি বৃদ্ধ হয়ে থাকে এবং তার যদি অন্যান্য কোমরবিডিটি থাকে, অন্যান্য মেডিকেল পার্সন বা চিকিৎসক যদি মনে করেন যে এরকম একজন এল্ডারলি পেশেন্টের এবং অন্যান্য কোমরবিডিটির ক্ষেত্রে তার ডায়ালাইসিস দেওয়াটা কতটুকু যৌক্তিকত হবে, এরকম যদি তার ভিউ থাকে, আর একজন নেফ্রোলজিস্ট তিনি যদি ডায়ালাইসিস দেওয়ার পক্ষ থাকেন, এরকম কনফ্লিক্ট অফ ওপিনিয়ন হতে পারে। এবং সেটাও কিন্তু একটা বাধা, এবং এই বাধাগুলো দূর করার জন্য কিভাবে দূর করা যেতে পারে? ডিসকাশনের মাধ্যমে, মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে, এবং মাল্টিডিসিপ্লিনারি টিম তারা যে আলোচনার মাধ্যমে এই জিনিসগুলো সলভ করতে পারবেন। এবং এন্ড স্টেজ রেনাল যিনি যে ভুগছেন এটা যে ডিসকাশনের মাধ্যমে যে যে তার ডায়ালিসিস দেওয়া যেতে পারে, এই বিষয়গুলো ডিসকাশনের মাধ্যমে আলোচনা করে নির্ধারণ করতে পারবেন। এটা একটা উদাহরণ দেওয়া হলো আর কি। এরপরেও যদি কোনো কারণে এটা সলভ বা সমাধান না হয়, তখন যে জিনিসটা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে ডিসিশন মেকিং অথরিটি থাকে। সেই ডিসিশন মেকিং অথরিটি কোনো একটা হসপিটালে বা অ্যাডভান্স যে ডিসিশন মেকিং অথরিটি থাকবে সেখানে রেফার করা হয়, সেটাকে বলা হচ্ছে যে অ্যাডভান্স ডিরেক্টিভ, অর্থাৎ রেফারাল টু এ ডিসিশন মেকিং অথরিটি অ্যালোকেটেড ইন অ্যাডভান্স। এটাকে ক্লিনিক্যাল ডিরেক্টর অফ দ্য সার্ভিস এটার প্রয়োজন হতে পারে। এটার মাধ্যমে অ্যাডভান্স ডিরেক্টিভের মাধ্যমে এই কনফ্লিক্টটাকে রিজলভ করা যায়। এছাড়াও এগুলো হচ্ছে এথিক্যাল প্রবলেম, এছাড়াও এথিক্যাল অ্যানালাইসিস মাধ্যমেও বিভিন্ন রকমের এথিক্সের যে এথিক্যাল প্রবলেমগুলো হয় সেগুলোকে সলভ বা সমাধান করা হয়ে থাকে। তো মোটামুটি এগুলো হচ্ছে যে মেডিকেল রিলেটেড বা ক্লিনিক্যাল এথিক্স এবং তার সকল প্রিন্সিপাল এবং কি এথিক্যাল প্রবলেমগুলো, এগুলো নিয়ে আমি চেষ্টা করলাম কিছু বলার। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।